দর্শক স্বাগত জানাচ্ছি বেঙ্গল বুকস প্রেজেন্টস টিবিএস বইমেলা প্রাঙ্গণ থেকে। আপনাদের সাথে আছি তামান্না খন্দকার। আজ সোমবার 17 ফাল্গুন 1432 বঙ্গাব্দ। আজকে আমরা আড্ডা দিব বিশিষ্ট কথা সাহিত্যিক অনুবাদক দিলওয়ার হাসানের সাথে। কেমন আছেন আপনি? ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তবে একাধারে যখন একজন সাংবাদিক এবং কথা সাহিত্যিক তার উপর অনুবাদক, এরকম একজন ব্যক্তিকে আজকে আমি আড্ডা দেওয়ার জন্য পেয়েছি, এর জন্য আমার ভীষণ ভালো লাগছে। অনেক প্রশ্ন আছে, অনেক গল্প করবো আপনার সাথে। প্রথমেই জানতে চাইবো লেখালেখির শুরুটা কিভাবে? লেখালেখির শুরুটা আমার ছোটবেলায়। আমি আমাদের বাড়ির পাশে একটা লাইব্রেরি ছিল, ওখানে আমি ছোটবেলা থেকে বই পড়তাম। বই পড়তে পড়তে একসময় আমার মনে হয় আমিও বোধ করি এরকম লিখতে পারি, এবং সেই অভিপ্সা থেকেই আমি লিখে ছোটবেলায় ডাকযোগে লেখাগুলো ঢাকার পত্রিকার যে বাচ্চাদের শিশুদের পাতা ছিল সেখানে পাঠিয়ে দিতাম, এবং সেগুলো যথারীতি ছাপা হয়ে যেত। এইভাবে আমার শুরুটা হয়, এবং আস্তে আস্তে আমি বড়দের লেখায় চলে যাই যখন আমার বয়স বাড়তে থাকে। তার মানে আমরা কি বলতে পারি যে ভালো লেখক হওয়ার জন্য ভালো পাঠক হওয়া জরুরি? খুবই, পাঠক না, খুবই নিষ্ঠাবান পাঠক এবং খুবই গভীরভাবে পর্যবেক্ষণশীল একজন পাঠক। তো উপলব্ধিটা থাকতে হবে। সে তো থাকতেই হবে, কিন্তু খুব নিষ্ঠার সঙ্গে পড়তে হবে, তা না হলে ভালো লেখক হওয়া যায় না। কারণ ভাষার ব্যাপার আছে, ওই কি বিষয়ের ব্যাপার আছে, আবেগের ব্যাপার তো আছেই, এগুলো ভেতরে থাকে, এগুলো তো তৈরি করা যায় না। কিন্তু লেখার ক্রাফটম্যানশিপের জন্যে, নিজেকে তৈরি করার জন্যে পড়াটা খুবই জরুরি। আপনি তো সাংবাদিকতা করেছেন, সাংবাদিকতা আগে তারপরে লেখক, নাকি লেখক আগে তারপরে সাংবাদিকতা? ছোটবেলার লেখালেখি যদি আপনি ধর্তব্যে আনেন, তাহলে আমি আগে লেখক, তারপরে আমি সাংবাদিকতা শুরু করেছি আমি খুব ছোটবেলাতেই। আচ্ছা। আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকেই আমার এলাকাতে নিজস্ব সংবাদদাতা হিসেবে আমার সাংবাদিক জীবন শুরু করি দৈনিক জনপদ পত্রিকায়। তারপর আমি একাধিক পত্রিকায়, বাংলাদেশ অবজারভার, বাংলাদেশ সংবাদ সংস্থা, দৈনিক সংবাদ, এসব কাগজেরও নিজস্ব সংবাদদাতা হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। তারপরে যখন ঢাকায় পড়তে গেলাম, তখন আমি পড়াশোনা শেষ করার আগেই দৈনিক সংবাদে যোগ দিলাম স্টাফ রিপোর্টার এবং সাব এডিটর হিসেবে। কর্মসূত্রে কি আপনার দেশের বাইরে যাতায়াতের একটা ব্যাপার ছিল? সেটা সাংবাদিকতার পরে আমার একটা জীবন ছিল ব্যাংকিং। আমি ব্যাংকিং পেশায় ছিলাম, তখন আমি অনেকবার আমার বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়েছে। কবি কি এই যে ভ্রমণ করতে গিয়েই অনুবাদের প্রতি একটা ঝোঁক চলে আসে? না, ভ্রমণ করতে গিয়ে না, অনুবাদের প্রতি ঝোঁক আমার একদম গোড়ার থেকেই ছিল। আমি 1974 সালে প্রথম কনস্টান্তিন পাউস্তুভস্ক বলে একজন সোভিয়েত লেখক, তার লেখা অনুবাদ করি। এটা 74 সালের কথা, যখন আমি ইন্টারমিডিয়েট পড়ি। তখন থেকেই আমার অনুবাদের প্রতি ঝোঁক। আর ভ্রমণের প্রতি ঝোঁক আছে, সেটা তো আছেই, সেটা এখনো আছে। ভ্রমণ কি মানে লেখাকে ভীষণভাবে প্রভাবিত করে? কিছুটা তো প্রভাবিত করেই, যদিও আমার ভ্রমণ বিষয়ক খুব একটা বেশি লেখা নিয়ে আমি খুব একটা লিখতে পারিনি, হয়তো লিখবো। কিন্তু ভ্রমণের মধ্যে দিয়ে অনেক কিছু শেখা যায়, অনেক মানুষ জানা যায়, অনেক দেশ বিদেশ দেখা যায়, মাল্টিকালচারাল একটা সংস্পর্শে নতুন সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া যায়। সেটা তো একটা ব্যাপারই। এটা আপনি দেখবেন সব বড় বড় লেখকরাই মানে অনেক ভ্রমণ করেছেন। আপনার মুক্তিযুদ্ধ বিষয়ক একটা বই ছিল গগনতুলি, বইটা আমি কিছুটা পড়েছি, বইটা সম্পর্কে আমি জানি। এই বইটা সম্পর্কে আপনি বলবেন, তারপরে আমি এই বই নিয়ে একটা প্রশ্ন করব। এই বইটা খুবই ছোটদের নিয়ে লেখা মুক্তিযুদ্ধের গল্প। ছোটরাও যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারে এবং তারাও যে একটা ভূমিকা রাখতে পারে, এই বইয়ের 3টি গল্পের মধ্যেই সেগুলো আপনি দেখবেন, এবং খুব মানে সাহসী ভূমিকা তারা রেখেছে এই গল্পের চরিত্রগুলো। তারা একটা স্কুলে, গগনদুলির পরে যে গল্পটা আছে, সেই স্কুলের মধ্যে বোমা ফাটাচ্ছে এই ছাত্ররা, তারা তো কিশোর। আবার গগনঢুলি হচ্ছে এমন একটা ক্যারেক্টার, আর্মি যখন শহরে ঢুকছে তখন সে সবাইকে সতর্ক করে দিচ্ছে যে আর্মি আসছে, আপনারা সব পালান। ঢোল শহরের মধ্যে ঢোল বাদক ছিল ঢুলি। এই ঢোল দিতে দিতে এক সময় দেখা গেল যে ঢোল বাজিয়ে পুরো গ্রাম জানিয়ে দিচ্ছিল, পুরো শহর জানিয়ে দিচ্ছিল যে মিলিটারিরা আসছে। হ্যাঁ, কিন্তু নিজেকে যে পালাতে হবে এটা গগন ভাবেনি। গগন এতই
মানে আত্মমগ্ন এবং এতই নিঃস্বার্থ যে সবাই চলে যাক এটা সে চাচ্ছে, কিন্তু তাকে যে নিজেও পালাতে হবে এটা সে ভাবে নাই। একসময় সে আর্মিদের সামনে পড়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করা হয় তুমি হিন্দু না মুসলিম। মুসলমান সেটা দেখতে দিয়ে সে বরাবর হিন্দু সনাতন ধর্ম সে বলে। অকপট একটা মানুষ, সরল সহজ একটা কি মানে যে সাবলীল, কি বাঙালি সাহস, একটা তাই যে না? চরিত্র সেটা হুম হুম। এবং সাহসীও বটে। সে তো মানে কিছুই সে গ্রাহ্য করে নাই, সেটা ঢোল শহরের সাথে চালিয়ে গেছে এবং জীবন দিয়েছে। আমি আমি মনে করি যে আমার শহরের সেই প্রথম শহীদ। আপনি কি কখনো চান এই গগনঢুলি গল্পটা চলচ্চিত্র হিসেবে বাংলাদেশে আসুক? নিশ্চয়ই চাই, কারণ চলচ্চিত্র রূপদানের মতো অনেক এলিমেন্টস এই গল্পটার ভেতরে আছে এবং চলচ্চিত্রে রূপ দিলে পড়ার চাইতে অনেক বেশি শিশু প্রাণবন্ত কিশোর হবে। প্রাণবন্ত হবে, অনেক লোক অনেক শিশু কিশোর দেখে আনন্দ পেতে পারে। কাজে আমি এটা চাই যে এটা চলচ্চিত্রায়নটা হোক, এটা আমি প্রবলভাবেই চাই। এবং এটা নিয়ে কোনো একটা কর্মশালা আছে আপনি বলছিলেন, আমি সেটা সম্পর্কেও জানতে চাই, আমাদের দর্শকদেরকে আর কি জানিয়ে দিন। হ্যাঁ, আমি অতি সম্প্রতিকালে শুনেছি উদীচীতে, ফ্রান্সে উদীচীর একটা শাখা আছে প্যারিসে। তাদের যে সভাপতি কিরণময় মণ্ডল, উনি আমাকে জানিয়েছেন যে এই বইটা উনি গতবার এসে নিয়ে গেছেন এবং পড়েছেন। পড়ে তার মনে হয়েছে যে এই গল্পগুলোর নাট্যরূপ দেওয়া দরকার এবং তিনি এই গল্পগুলোকে নাট্যরূপ দেবেন এবং প্যারিসে শিশু কিশোরদের জন্য মঞ্চায়ন করবেন। এটা আমার জন্য এবং সবার জন্য খুব আনন্দেরই ব্যাপার যে এটা শুধু আপনার শুধু- জন্য না, এটা আমরা যারা বাঙালি হ্যাঁ, আছি আমাদের জন্য এটা অনেক বড় একটা শুধু ফ্রান্সের পাওয়া। মতো দেশে হ্যাঁ, বাঙালি কমিউনিটি প্রচুর বাঙালি থাকে, অনেক উপস্থাপন করবে। শিশুদের তো অতীত তো জানার সুযোগ নেই, কিন্তু এই গল্পগুলোর মধ্যে দিয়ে ওরা জানবে যে মুক্তিযুদ্ধে কি হয়েছিল, কেমন করে হয়েছিল। এই বিষয়টা খুবই আনন্দের, এবং এটা আমার মনে হয় আমাদের অনেক বড় একটা পাওয়া। বড় পাওয়া কিনা আমি জানি না, কিছুটা তো পাওয়া বটেই। এই বর্তমানে আপনার শেষ অনুবাদ কোনটা নিয়ে কাজ করেছেন? একটা অনুবাদ আমি তৈরি করেছি, সেটা লাতিন আমেরিকান একজন বিখ্যাত লেখকের, স্প্যানিশ ভাষায় লেখেন, কিউবার। ওনার নাম হচ্ছে পেদ্রো হুয়ান গুটিয়েরেস। তার একটা বিখ্যাত বই আছে ডার্টি হাভানা ট্রিলজি। সেটি অনুবাদের কাজ আমি সম্প্রতি শেষ করেছি এবং যথারীতি বেঙ্গল বুকসকে দিয়েছি। সময়ের নানা রকম মেলার অনিশ্চয়তার কারণে বইটা তারা আনতে পারেন না এবার, হয়তো আগামী বইমেলায় বইটি তারা আনতে পারবেন। খুবই চমৎকার, দুর্দান্ত একটি বই এবং সেখানে একটি বিশেষ জনরার প্রতিফলন ঘটেছে। সেই জনরাটার নাম হচ্ছে ডার্টি রিয়েলিজম বা কদর্য বাস্তবতা, অর্থাৎ ডাউনট্রোডেন নিম্নবর্গের মানুষের একেবারে প্রতিদিনকার নিত্য নৈমিত্তিক সুখ দুঃখের কথা, একেবারে তাদের যৌন জীবন সহ সেখানে উঠে এসেছে এবং এসব কারণে বইটি কিউবাতে বেরোনোর সঙ্গে সঙ্গেই ব্যান করা হয় এবং সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কপি বইটা 20-25টি ভাষায় অনুদিত হয়ে বিক্রি হয়েছে, এখনো হয়। যে ইংরেজি সংস্করণটা থেকে যেটা আমি করেছি সেটা হচ্ছে ডার্টি হাভানা ট্রিলজি বইটার নাম। সেটা হয়তো আগামী বইমেলায় আমরা পাবো। বেঙ্গল সেটি প্রকাশ করবে। দীর্ঘ এই যে লম্বা একটা জার্নি, কর্মজীবন, পাশাপাশি লেখালেখি করছেন, অনুবাদ করছেন, সেই শুরুর দিকের যারা পাঠক ছিল এবং আজকের যারা পাঠক, এর মাঝে যে পার্থক্যটা, সেটা আপনি কিভাবে দেখছেন? শুরুর দিকের যে পাঠক আর আজকের পাঠক এক না। শুরুর দিকের যে পাঠক বা 80-র দশকের যে পাঠক ছিল, তারা একটা বই যেভাবে পড়তো, একটা বই থেকে যেভাবে রস গ্রহণ করত, জ্ঞান গ্রহণ করত, এখন সেই জিনিসটা নাই। অর্থাৎ পাঠকের মধ্যে যে সিনসিয়ারিটি বা আন্তরিকতা বলে যে ব্যাপারটা আছে, আগ্রহ, সেটি অনেকখানি কমে গেছে বলেই আমার মনে হয়। কাজে সেই পাঠক আর এই পাঠক কে আপনি এক করে দেখতে পারেন না। হয়তো অনেক জিনিস, অনেক নতুন নতুন লেখক লিখছেন, অনেক কিছু আমরা পাই, ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু পাই, কিন্তু আমার কাছে ওই আন্তরিকতা আমি দেখতে পাই না। মানে পাঠের প্রতি যে একটা আন্তরিকতা, নিষ্ঠাা, ভালোবাসা, একটা ভালোবাসা, ভালো একটা লাগা আনন্দ থেকে যে নেওয়া, পড়া, ভালো লাগা জানার নেওয়া ইচ্ছা থেকে যে পড়া, বা জ্ঞান লাভের চেষ্টা, সেগুলো কিছুই আমি পাই না। এখন তো ধরুন পাঠের অভ্যাসই কমে গেছে, যদিও অনেক বই বের হয় কিন্তু ভালো বই খুব কমই বের হয়। তারপরেও
সেই পাঠক আর এই পাঠক এক না। কিন্তু আমি চাই যে সেই পাঠক আগের সেই আন্তরিকতা নিয়ে ফিরে আসুক এবং বিস্তর বইপত্র পড়ুক, বিস্তর বই প্রকাশিত হোক। আমি এটা চাই, এটা আমার একটা আকাঙ্ক্ষা। বর্তমান পাঠকদেরকে কি কিছু বলার আছে? পাঠকদের কি বলার আছে? পাঠকদের বলার একটি কথাই আছে, আপনারা বই পড়ুন এবং যারা বড় পাঠক আছেন তাদের শিশুদেরকে বই কিনে দিন। আসলে তো শিশুদের বই পড়ার ব্যাপারটা তো তাদের অভিভাবকদের উপরে নির্ভর করে। তারা যদি ভালো বই দেখে কিনে না দেন তাহলে তো শিশুরা পড়তে পারবে না। এটা আমার অভিভাবকদের প্রতি আমার একটা আহ্বান, একটা অনুরোধ যে আপনারা আপনাদের শিশুদের, আপনাদের সন্তানদের বই কিনে দিন, তাদের ভিতরে একটা অন্যরকমের একটা জগৎ তৈরি হয়। বই পড়ার মধ্যে দিয়ে কিন্তু সবারই, আপনার আমার সবারই দেখবেন যে একটা জগৎ তৈরি হয়, যে জগৎ তৈরিটা অন্যভাবে হয় না, সিনেমা দেখে হয় না বা ইন্টারনেট দেখে হয় না বা কোনোভাবেই হয় না। ওটা সম্পূর্ণ আলাদা একটা জগৎ এবং আলাদা একটা ব্যাপার, আলাদা একটা আন্তরিকতা, আলাদা একটা অনুভব। কাজেই সেই ব্যাপারগুলো তো আমরা চেষ্টা করতে পারি ফিরিয়ে আনার এবং চালিয়ে যেতে পারি। এর ক্ষেত্রে কি প্রচারণা খুব একটা কাজে দেয় বা কতটা কাজে লাগে আর কি? প্রচারণা তো অবশ্যই, আপনাদের সেই সময় প্রচারণা এবং আজকের প্রচারণা দুটো তো ডিফারেন্ট। হ্যাঁ, আমি সেই সময় প্রচারণা সম্পর্কে সেই সময়ে তো প্রচারণার যে মাধ্যম সেগুলো অনেক কম ছিল। আপনার যে পত্রপত্রিকা ছিল সেগুলোর মধ্যে দিয়েই প্রচারণা হতো, বা যখন বইমেলা শুরু হয়েছে অনেক আগে তখন কিছুটা হতো। কিন্তু এখন তো প্রচার করার অনেক সুযোগ, মানে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ইন্টারনেট, ফেসবুক, এগুলোর মধ্যে দিয়ে অনেক প্রচার করা যায় এবং সেই প্রচারের সুযোগটা আমরা নিচ্ছি না। আমরা এগুলোর মধ্যে দিয়ে খুব ভালো জিনিসের প্রচার করছি না। এখন তো ফেসবুক খুললেই দেখবেন যে গুড় বিক্রি করছে, মানে এই কি বিক্রি করছে না, বইও বিক্রি করছে, সে খবর আমরা পাই কিন্তু খুব কম। দেখবেন যে ফেসবুকে আপনি বই নিয়ে কটা আলোচনা পাবেন। যদি 50টা যদি আপনি গুড় বা আয়না চিরুনির বিক্রির খবর পান, দুটো পাবেন বই বিক্রির খবর। এটা তো খুবই দুঃখজনক। বই বিক্রি নিয়ে, বই প্রকাশনা নিয়ে, পড়া নিয়ে অনেক কিছু থাকা উচিত, অনেক কিছু বলা উচিত, সবারই বলা উচিত। তা না হলে তো এককভাবে বলে আসলে সম্ভব না। এককভাবে নয়, এটা প্রত্যেকেরই একটা, আমাদের সবারই একটা দায়িত্ব যে বই বিষয়ে কিছু বলা, বই বিষয়ে আলোচনা করা, বাচ্চাদের বইয়ের ব্যাপারটা বোঝানো, তাদের পড়ার প্রতি আগ্রহ করে তোলা। এক্ষেত্রে যারা শিক্ষক আছেন, শিক্ষকরা বিরাট ভূমিকা পালন করতে পারেন। আপনি দেখবেন, আমাদের স্কুলে তো লাইব্রেরি ছিল, এখন তো স্কুলে গেলে আপনি লাইব্রেরি পাবেন না। পাবেন কিন্তু সেটা একটা বিরাট তালা মারা আছে। সেই তালা তো খুলতে হবে, লাইব্রেরি খুলে বইগুলো বের করে বাচ্চাদের পড়াতে হবে। স্কুলে কিন্তু একজন লাইব্রেরির টিচার আছেন, লাইব্রেরির শিক্ষক বলা হতো তাকে। সেই পদটি এখন আছে কিনা আমি জানি না। এটা থাকা উচিত। বইয়ের আলমারিগুলোকে উন্মুক্ত করে দেওয়া উচিত, বই পড়াটাকে সহজ করে দেওয়া উচিত। হ্যাঁ, এবং এটার একটা ব্যবস্থা থাকা উচিত যে স্কুলে শিক্ষক থাকবেন, একটি ক্লাস থাকবে, বই আসবে, নতুন লেখকদের সাথে তারা পরিচিত হবে। হ্যাঁ, এটা তো থাকা উচিত, কিন্তু এটা তো নাই। এটা তো হওয়া উচিত। এটা আমরা সবসময় বলে আসছি, আমি নিজে বলছি যে স্কুলগুলোকে উন্মুক্ত করে দেওয়া উচিত লাইব্রেরির জন্য, লাইব্রেরিগুলোকে উন্মুক্ত করে দেওয়া কলেজ উচিত, লাইব্রেরিগুলোকে খোলা উচিত। আমাদের সময় খুব সমৃদ্ধ স্কুলের লাইব্রেরি ছিল, কলেজ লাইব্রেরি ছিল, ইউনিভার্সিটি তো ছিলই। ইউনিভার্সিটিতে এখনো লাইব্রেরি আছে বা সেমিনার আছে, সেখানে কিন্তু ওই রকম পড়ার চর্চাটা ওইভাবে না। কিন্তু এটা তো উদ্যোগ নিতে হবে, আমাদের সবাইকে কোনো কিছুই তো আপনা আপনি হয় না, তাই না? একটা শাড়ি যে বিক্রি করে, শাড়িটা কিন্তু আপনার এমনিতেই বিক্রি হয় না, কিন্তু বলতে হয় দেখুন আমার এত সুন্দর সুন্দর এই ডিজাইনের, এই রঙের, এই মনোহরি, কাজের নাম আছে, ধরন আছে, উৎপত্তি স্থল আছে, কত কিছু। কাজেই বইয়ের কেন নয়? আপনি সোশ্যাল মিডিয়ার কথা বলছিলেন। আজকাল অনেক দেখা যায়, অনেকেই কমপ্লেন করে যে লেখা চুরি হয়ে গেছে, লেখা চুরি হয়। আপনার কিরকম হয়েছে? আমি আসলে ফেসবুকে বা মিডিয়াতে ওটা লিখি না। যেগুলো পত্রপত্রিকায় প্রকাশিত হয় সেগুলো আমি পরে সেগুলো আপলোড করি। কাজেই মানে প্রকাশ হবার পরে আর এগুলো চুরি হয়, এগুলো হবেই, এগুলো ঠেকানোর কোনো উপায় নেই। আমি দেখেছি ফরিদপুরের একটা মেয়ে জীবনানন্দ দাশের পুরা কবিতা লিখে নিজের নামে ছাপিয়েছে এবং একটি লোক সেটা প্রতিবাদ করায় তাকে গাল দিচ্ছে এবং তাকে বন্ধ করে দিচ্ছে ফেসবুক থেকে।
কি ভয়াবহ আপনি চিন্তা করতে পারেন, জীবনানন্দ দাশের কবিতা নিজের নামে চালিয়ে দিচ্ছে। ফেসবুকে তো এই ধরনের অপকর্ম প্রচুর হয়, আমি অনেক দেখি। কিন্তু আমার লেখা অবশ্য এত পপুলার লেখা নয় যেগুলো লোকে চুরি করে নিজের নামে চালাবে। আপনার লেখা সুন্দর, এবং আপনার লেখার এই আমি খুব করে চাইবো, আমরা সবাই চাইবো যারা দর্শক আছি, এই গগনঢুলি কবিতাটা যেন কোনো একটা সময় চলচ্চিত্র হয়ে বাংলাদেশে প্রকাশিত হয়। আমরা সবাই শিশু মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে চাই, আমাদের শেকড় সম্পর্কে আমরা জানতে চাই। সবশেষ একটা প্রশ্ন করব, বইমেলা থেকে আপনার প্রত্যাশা কি? বইমেলা থেকে আমার প্রত্যাশা একটাই, যে প্রচুর বই প্রকাশিত হোক, প্রচুর লোকজন বইমেলায় আসুক, তার বাচ্চাদের নিয়ে আসুক, তার বন্ধু বান্ধবীকে নিয়ে আসুক, বান্ধবীকে একটা ফুলও দিক, একটা বইও দিক, আলাপ আলোচনা হোক, বই হ্যাঁ নিয়ে বই নিয়ে কথা হোক। কথা হোক। এখানে তো বই নিয়ে আলোচনা হয় না, আসে একটু চা কফি খায়, খেয়ে চলে যায়। আমি সবসময় কথাটা বুঝি, তাহলে তো হবে না। এই শহরে 3 কোটির উপরের লোক বাস করে, তারা যদি একটা করে বইও কেনে, আপনি কি এই বই সরবরাহ করতে পারবে প্রকাশকরা? পারবে না। তাহলে 50 জনে একটা করে বই কিনুক, বা প্রতিটি পরিবার থেকে একজন একটা বই কিনুক। আমি চাই যে বইমেলায় তারা আসুন এবং একটা বই কিনুন, তারা এরকম ঘুরে ফিরে বেরিয়ে একদম ওইভাবে চলে না যায়। তারা আসুন, ঘুরুন ফিরুন, বেড়ান, আমার কোনো আপত্তি নেই, এটা হতেই পারে, এটা হয় বাঞ্ছনীয়। আমরা ঘুরবো ফিরবো, বই নিয়ে আড্ডা দিব, বইও কিনবো, বই নিয়ে আলোচনা করবো, কথা বলবো, দেখবো, না কিনলেও আমরা হাত দিয়ে দেখবো, উল্টাবো। তা না হলেই তো এই মেলার যে একটা সার্থকতা, মেলা যে হয়, এত টাকা খরচ করে মেলা হয়, এত মানুষ কষ্ট করে এই মেলাটা সফল করার জন্য, তাদের তো সমস্ত চেষ্টা বৃথা যাবে যদি এটা না হয়। শুধু ঘুরে ফিরে চলে গেলে হবে না, বইও কিনতে হবে। তাহলে প্রকাশকরা বই বের করার অনুপ্রেরণা পাবেন, আরো বেশি প্রকাশক হবে, আরো বেশি লেখকের জন্ম হবে, আরো বেশি লোক লেখায় আগ্রহী হবেন। এটা তো একটা বড় ব্যাপার, লেখায় আগ্রহী হবেন, নতুন লেখক গড়ে উঠবে। কিসের মধ্যে দিয়ে? এই বইমেলার মধ্যে দিয়ে হতে পারে। এটা মানে কষ্ট কল্পনা নয়, আমি চাই এটা হোক। আমরাও চাই কবি, সাহিত্যিক, প্রকাশক কারো চেষ্টাই বৃথা না যাক। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি আবারও দেখা হবে। আপনি অনেক সুন্দর করে, অনেক ভালো করে আমার সঙ্গে আলাপ করেছেন এবং আমাকে প্রশ্ন করেছেন। দর্শক, চলছে 21শে বইমেলা, চলবে 15 মার্চ পর্যন্ত। আপনারাও আমাদের মতো আসবেন, বই কিনবেন, গল্প করবেন। বাংলাদেশের ইতিহাস সমৃদ্ধ, সংস্কৃতি সমৃদ্ধ যে বইগুলো আছে সেগুলো আপনারাও পড়বেন, আপনারাও জানবেন। সবার জন্য শুভকামনা। আবারও দেখা হবে পরবর্তী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।